শহীদ ওসমান হাদি তিনি একজন হত্যাকারীর বা হত্যা চেষ্টাকারীর গুলিতে আহত হয়ে এক সপ্তাহ কাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দেশে এবং বিদেশে শেষ পর্যন্ত তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। এবং যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, সঙ্গত কারণেই এটা গোটা দেশের সাধারণ মানুষকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, সংক্ষুব্ধ করেছে। কেবলমাত্র জুলাই অভ্যুত্থানের একজন অগ্র সৈনিকই নন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সত্যিকার অর্থে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে সর্বাত্মকভাবে ধারণ করে একজন বিপ্লবী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওসমান হাদি গত 1 বছর 4 মাসে যা যা করেছেন, যে কাজগুলো করেছেন, এটা দেশের আপামর জনগণ বা সাধারণ মানুষের কাছে মনে হয়েছে তিনি সত্যিকারের অভ্যুত্থানের ঝান্ডাটা তুলে ধরে এগিয়েছেন। সত্যিকার অর্থে তিনি অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করতে পেরেছেন। দেখুন, তিনি ইনকিলাব মঞ্চ নামের একটা মঞ্চের নেতৃত্ব দিয়েছেন এবং পাশাপাশি তার আরও বিভিন্ন কর্মকাণ্ডের খবর আমরা তার এই গুলিবিদ্ধ হওয়ার পর গত 7-8 দিনে অনেক বেশি আমাদের সামনে এসছে। ব্যক্তিগতভাবে আমি একজন দুর্ভাগা মানুষ যে তার সঙ্গে আমার কখনো ব্যক্তিগত দেখা সাক্ষাৎ বা আলাপচারিত হয়নি। আমি খুব আফসোস করি যে কেন এটা হলো না। তো তার অভ্যুত্থানকালীন ভূমিকা এবং অভ্যুত্থান পরবর্তী ভূমিকাটাই আমরা এতদিন জানতাম, কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর তার অপরাপর ভূমিকাগুলো যখন আমাদের সামনে এসছে, সামগ্রিকভাবে একজন ওসমান হাদিকে যখন আমরা এখনো পুরোটা দেখিনি, যতটুকু দেখলাম তাতে আমাদের কাছে এক বিস্ময়, এক ধরনের বিস্ময়কর একজন মানুষ তিনি, যে বাংলাদেশের একটা গ্রামের এক মসজিদের ইমামের সন্তান, যিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন। আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে রাজনীতি চিন্তা, রাষ্ট্রচিন্তা, সমাজ চিন্তা, সেই জায়গায় এই ধরনের মানুষের ব্যাপকভাবে সমাদৃত হওয়ার সুযোগ কম। আমরা এমন এক স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে এমন এক বয়ানকে সবাই মেনে নিয়েছিলাম যে এখানকার সমাজ, রাজনীতি, রাষ্ট্র, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হ্যাঁ, এগুলো একটা সেট করা আছে সব কিছু, এর বাইরে কেউ কিছু করতে গেলে সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না, এবং সেটা এই সমাজের মূলধারার বাইরে কিছু। কিন্তু জুলাই অভ্যুত্থান তো আমাদের সেই ন্যারেটিভ ভেঙে চুরমার করে দিয়েছে। এবং সত্যিকার অর্থে আমাদের জনগণের বয়ান কি হতে পারে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করার পদ্ধতি কি হতে পারে, জনগণের স্বপ্নের নেতৃত্ব কেমন হতে পারে, জনগণের স্বপ্নের জনপ্রতিনিধিত্ব কেমন হতে পারে, খুবই অল্প সময়ে একজন তরুণ ওসমান হাদি আমাদের সামনে একটা মডেল রেখে গেছে। তিনি দেখুন, আমি কথাটা শেষ করি, তারপর আপনার অন্য আলোচনায় যাব। আপনি শেষ করবেন, আপনি যতটুকু বলেছেন তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনি আপনার আলোচনার প্রথম ভাগে হাদি আমাদেরকে কি দিল সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং হাদি কেন বিস্ময়কর সেটাও ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাদির পরিবারের কাছে বিস্ময়ের ঘটনা কি জানেন? হাদির পরিবারের কাছে বিস্ময়কর হচ্ছে 5-6 ঘন্টার মধ্যে তাকে শুট করে তারা বেরিয়ে গেল। এটি হাদির পরিবারের কাছে বিস্ময়। এবং যে হাদি আমাদেরকে এত কিছু দিল, আমরা হাদিকে কি দিলাম, এই দুটো প্রশ্ন উত্তর দিই। না, আসলে এত কিছু দেওয়ার বিষয় না এটা। আমি আসলে আপনি তো হাদি, আমি জাস্ট আপনি তো বলছেন হাদি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমি আসলে দেওয়া নেওয়ার প্রশ্নের জায়গায় না। আমি বলছি কেন হাদি বাংলাদেশের এই লাখো কোটি মানুষের এক মানে স্বপ্নের মানুষে, মানে সবার হৃদয়ে নাড়া দিয়েছে। কি করে নাড়া দিয়েছে? অনেক কিছু দিয়ে নাড়া দিয়েছে না। তিনি তো কোনো ক্ষমতাবান মানুষ ছিলেন না, তিনি কোনো সম্পদশালী মানুষ ছিলেন না, তার দেওয়ার সে অর্থে কিছু ছিল না। তিনি দিয়েছেন যে অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশের মানুষ কোন বাংলাদেশকে গ্রহণ করার জন্য বসে আছে, সেটার একটা পথরেখা তিনি দেখিয়ে গেছেন। আমি সে আলোচনাটা করছি যে আমরা গত 54 বছর ধরে অনেক নির্বাচন দেখেছি, নির্বাচনের প্রার্থী দেখেছি, নির্বাচনের প্রচার দেখেছি, কিন্তু শরীফ ওসমান হাদি মাত্র এই 1.5-2 মাসে আমাদের সামনে যে মডেল উপস্থাপন করেছেন, এটা আমাদের কাছে অভূতপূর্ব। এবং শরীফ ওসমান হাদি তিনি শহীদ হয়েছেন, আমাদের কাছ থেকে চলে গেছেন, কিন্তু আমি তো বলবো যে তিনি আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য এক বড় রকমের চ্যালেঞ্জ সামনে রেখে গেছেন। এমন একটা জিনিস তিনি বাংলাদেশের মানুষকে দেখিয়ে গেছেন
এখন এটা মানুষের মনে গেঁথে গেছে, মানুষ সবার কাছ থেকে এখন এটা আশা করবে নিশ্চয়ই, যে নিশ্চয়ই, তোমাদেরকে এইভাবে আসতে এতে হবে কোনো আমাদের। সন্দেহ নাই, আমি জি। আপনার সাথে পুরো এখন আসি, আপনি যেটা বললেন যে তাকে যারা হত্যা করেছে, অপরাধীরা পালিয়ে গেছে, দেখুন তারা পালিয়ে দেশের বাইরে গেছে কি যায়নি, সরকার কিন্তু এই বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি সরকারের জায়গা থেকে। মানে এই বক্তব্য কবে নাগাদ দিতে না না পারে সেটা আমি জানি না, আমি তো আর আইন শৃঙ্খলার না, দায়িত্ব নিশ্চয়ই, না। নিশ্চয়ই, আমি সেটাই সরকারে বলি। যুক্ত থাকা প্রত্যেকটা মানুষ সব তথ্য জানবে না, কিন্তু সরকারের যে এটা নিয়ে সিরিয়াসনেস, সরকার যে এটাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে, এটা নিয়ে সংশয়ের কোনো সুযোগ আছে বলে অন্তত আমি মনে করি না। হয়তো মূল অপরাধী যে সরাসরি গুলি করেছে সে হয়তো এখনো ধরা পড়েনি, কিন্তু আমি বিশ্বাস করি সে অচিরেই ধরা পড়বে, সে যেখানেই থাকুক ধরা পড়বে। এ পর্যন্ত সরকার যতটুকু করেছে এটার তাদেরকে চিহ্নিত করা এবং তাদের লিঙ্কগুলো খুঁজে বের করা, এই জিনিসগুলো তো হয়েছে, এবং আমি বিশ্বাস করি এটা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী গ্রেপ্তার হবে এবং এটার বিচারও খুব দ্রুততম সময়ে হবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা প্রশ্ন করে আপনি অনুমতি দিলে, সেটা জি, হচ্ছে please, এই ডাক্তার আসার আগে রোগী মারা যায়, তো এই প্রভাবটা এই নৈরাজ্য ব্যবস্থাপনায় সরকারের কার্যকলাপের উপরে আমরা কি বলতে পারি কিনা, এই প্রভাবটা কি প্রযোজ্য? না, প্রথম কথা হলো যে কারণ এটা প্রবাদ হলো বা রোগী মারা গেল তারপরেও ডাক্তার আসছে না, না না প্রবাদ হলো, এটা তো বাস্তবতা, এটা তো ঘটেই। মানে ডাক্তার আসার আগে রোগী মারা যায়, এটা তো মানে ডাক্তার রোগী মারাও গেল তারপরেও ডাক্তার আসছে না, সেটাও ঘটে আমাদের সমাজে, সেটাও আমাদের সমাজে ঘটে, কিন্তু এটা ঘটা উচিত না। বিষয় হলো এটা ঘটা উচিত না, এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। আপনি যে নৈরাজ্যগুলোর কথা, যে ধরনের ভয়াবহ ঘটনা গত পরশু রাতে সংঘটিত হয়েছে সেগুলোর কথা বলছেন, আপনি দেখেছেন যে হ্যাঁ সরকার দেরিতে হয়তো বলেছে, কিন্তু অত্যন্ত কড়া ভাষায় এটা কন্ডেম করেছে। আমার একটা জিনিস পরশুদিন বলবেন, আপনার রাতে- সাথে এটা আমার থার্ড রাউন্ড অফ টক শো, আমি জানি যে আপনি আপনার সিনসিয়ারিটি, আপনার না, না, যে আপনি আমার clarity- কথাটা শেষ করতে না, আমি দেন, বলি, মানুষ আপনার একটু clear ক্ল্যারিটি নিয়ে হোক, আমি clear প্রশ্ন হোক। করছি না, আমি খালি জানতে চাচ্ছি যে এই জায়গায় আপনার কি কখনো মনে হয় যে সরকার যত প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত ছিল সেই জায়গায় কোনো ঘাটতি আছে কিনা? এটা আমি আপনাকে অবশ্যই এটা বলবো, আপনার এই কথার জায়গায় আমি যাচ্ছি। দেখুন, একটা সরকার সে যত এফিশিয়েন্ট সরকার হোক বা ইনএফিশিয়েন্ট সরকার হোক, সরকারের সবকিছু তো সাফল্য থাকবে না, সরকারের ব্যর্থতাও থাকবে, সরকারের সবলতা থাকবে, দুর্বলতাও থাকবে। হ্যাঁ, কোনোভাবে এগুলো গ্রহণযোগ্য না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে একজন পেশাদার সাংবাদিক, এখন টেম্পোরারিলি কিছুদিনের জন্য গভর্নমেন্টের একটা কাজে অ্যাসাইনমেন্টে যুক্ত হয়েছি। একজন সাংবাদিক হিসেবে আমার কতটা রক্তক্ষরণ হচ্ছে এটা তো আপনি অনুমান করতে পারেন। আমি পরশুদিন সারা রাত ঘুমাইনি, তারপরে গতকালকে আমি এই ক্ষতিগ্রস্ত যে সংবাদপত্রগুলো, আমাদের নুরুল কবির ভাই আক্রান্ত হয়েছিলেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমি দেখা করেছি, কথা বলেছি। আমার হয়তো সে অর্থে কোনো অথরিটি নাই, ক্ষমতা নাই, কিন্তু আমি ছুটে গিয়েছি, আমি আমার আকুতির কথা বলেছি তাদেরকে। একই সঙ্গে যেহেতু সরকারের সঙ্গে যুক্ত আছি, সরকারের ভেতরের চেষ্টাগুলো, তৎপরতাগুলো, কেন এটা বিলম্ব হয়েছে, কেন সময় মতো যাওয়া হয়নি, সরকার সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। সেগুলো নিয়ে গতকালকে একটার পর একটা মিটিং হয়েছে, বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা, প্রথম আলোর সম্পাদক এবং ডেইলি স্টারের সম্পাদক তাদের দুজনের সঙ্গে কথা বলেছেন। মানে নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য না যে এ ধরনের ঘটনা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা গণমাধ্যমের উপর এ ধরনের আঘাত কোনোভাবেই, একটা বিন্দু পরিমাণও এটা অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবেই। সেই সঙ্গে এটাও সত্য যে পরশুদিন রাতে শহীদ ওসমান হাদির মৃত্যু সংবাদ পাবার পরপরই যে সমস্ত জনতা শাহবাগে জড়ো হয়েছিলেন, ইনকলাব মঞ্চ কিংবা অপরাপর সাধারণ মানুষ, এই হামলায় যে তারা নেই এটা সরকার নিশ্চিত হয়েছে। এটা খুবই বিক্ষিপ্ত কোনো মতলববাজ গোষ্ঠী এই কাজটা করিয়েছে। সরকার অবশ্যই, এটা আমাদের সরকারের এটা যাতে না ঘটে সেই ব্যবস্থা দ্রুততম সময় নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা জানি যে ওই দিন রাতে হাজার হাজার মানুষ বিভিন্ন দিক থেকে সমগ্র রাস্তা দখল করে তারা হেঁটে হেঁটে শাহবাগের দিকে যাচ্ছিলেন। পুলিশের গাড়ি, আমি নিজে ব্যক্তিগতভাবে ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে একাধিকবার কথা বলেছি যখন আগুনের ঘটনা ঘটলো, মানে আমার জায়গা থেকে আমি কথা বলেছি। তিনি আমাকে বললেন যে আমাদের গাড়ি জায়গায় জায়গায় আটকা পড়ছে, যেতে পারছে না, সেখানে হাজার হাজার মানুষ সামনে, গাড়ি যেতে পারছে না। এই রিয়ালিটিগুলো ছিল, কিন্তু তারপরেও আমি কোনো যুক্তিতে এটাকে আমি গ্রহণযোগ্য করতে পারবো না, এটা হলো বাস্তবতা। আপনি যদি এটাকে সরকারের ব্যর্থতা বলতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে আন্তরিকতার কোনো হয়তো আরো বেশি কিছু করার ছিল, আমি জানি না, কিন্তু সরকার চেষ্টা করেছে। মানে একটা হচ্ছে আপনি নিশ্চয়ই শুধু চেষ্টা করেছে বলেই সরকারের দায়িত্ব শেষ হয় না, এটা আমি মেনে নিচ্ছি। মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর বারবার আঙ্গুল আসছে, আপনি নিজেও দেখেছেন, বারবার আঙ্গুল তোলা হচ্ছে যে এইটার উপর সরকার নিয়ন্ত্রণ নিতে পারছে না, অথরিটি যেটা নেওয়ার কথা সেটা নেওয়া যাচ্ছে। এটা শুধুমাত্র অথরিটির ব্যাপার না, নিঃসন্দেহে ফেলিওর বা দুর্বলতা, ঘাটতি এগুলো ছিল বা আছে, কিন্তু সেই সঙ্গে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে 16 বছর ধরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বাহিনীগুলোকে যেভাবে
ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের পেশাদারিত্ব, তাদের দক্ষতা, তাদের এফিসিয়েন্সি সবকিছু একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। সেখানে গত 1 বছরে বর্তমান সরকার এটাকে রিবিল্ড করা, এটাকে নতুন করে দাঁড় করানো, এটার দক্ষতা যত দ্রুত সম্ভব বৃদ্ধি করা, এই কাজগুলো করছে, একই সঙ্গে চলছে। যেহেতু এইভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমরা জানি যে 5ই আগস্ট কি দশা হয়েছিল, বাংলাদেশের সকল থানা একযোগে বন্ধ হয়ে গিয়েছিল, থানার সকল সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, বহু থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই পুলিশ বাহিনী একটা বিশাল বাহিনী, এটাকে রিবিল্ড করা, পুনঃসংগঠিত করা, এটার মনোবল ফিরিয়ে আনা, এটাকে একটা পেশাদারি জায়গায় নিয়ে আসে, কাজটা এত সহজ বা সংক্ষিপ্ত কাজ না। নিশ্চয়ই আমি আবারও বলবো, এটা কোনো এক্সকিউজ না, এটা কোনো অজুহাত হতে পারে না, কিন্তু এটা রিয়ালিটি। আর মানে হাদির বক্তব্যগুলো আপনি এখন দেখছেন, বারবার আপনার সোশ্যাল মিডিয়াতে মানে ঘোরাফেরা করছে। একটা সেন্ট্রাল বক্তব্য তার হচ্ছে যে মবের ব্যাপারে তার কিন্তু খুব স্পষ্ট অবস্থান ছিল, এবং যে প্রথম আলোর কথা বলা হচ্ছে সেখানে আমি একটা ভিডিও দেখলাম যেখানে উনি বলছেন যে আপনি প্রথম আলোকে ওভাবে মানে ধ্বংস না করে আপনি প্রথম আলো থেকে বেটার 10টা প্রতিষ্ঠান তৈরি করেন। তো যারা হাদির নামে এগুলো করছে তারা কারা আসলে? হ্যাঁ, আমি একটু আগেই সেটা বলেছি। দেখুন, হাদির সবচাইতে ফোকাল ওয়ার্ডটা হচ্ছে ইনসাফ। ইনসাফ, আমি তার সকল বক্তব্য আমি ইনসাফের কথা শুনেছি। ইনসাফ জিনিসটা কি? ইনসাফ বিষয়টা হচ্ছে যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, যেখানে কোনো ঘৃণা, এগুলো জায়গা থাকবে না, যেখানে ন্যায্যতা থাকবে, স্বচ্ছতা থাকবে। এই জিনিসটাই তিনি সব জায়গায় দেখতে চেয়েছেন। আপনি বলেছেন, তিনি একটা বক্তব্যে পরিষ্কার বলেছেন, যারা এই প্রথম আলো কিংবা ডেইলি স্টারের সামনে গিয়ে একটা হ্যাঁ এ ধরনের পরিস্থিতি তৈরি করেছে, তারা সেটা সমর্থন করেনি। তিনি বলেছে যে তোমরা 10টা প্রথম আলো বানাও। তিনি এই লাইনের মানুষ, তিনি ইনসাফের মানুষ। সুতরাং তার চেতনা, তার দৃষ্টিভঙ্গি কখনোই এটা হতে পারে না। যারা তার মৃত্যু সংবাদকে কেন্দ্র করে এগুলো ঘটিয়েছে, তারা মোটেই শহীদ ওসমান হাদির অনুসারী বা সমর্থক নয়, কোনো সন্দেহ নাই এতে। তাহলে কারা? কেউ না কেউ করেছে। সরকার সেই জিনিসটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখব অচিরেই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। অ্যাটলিস্ট এইটুকু আমরা আস্থা রাখতে পারি। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আরও একটা আলটিমেটাম আজকে কিন্তু তার জানাজা শেষ করে সমাহিত করার পরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে 24 ঘন্টা। এর মধ্যে ধরেন প্রায় 7-8 ঘন্টা পেরিয়েও গেছে, আর হয়তো 15-16 ঘন্টা আছে। এই আলটিমেটামটা শেষ হবে যেখানে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ওনার যে বিশেষ সহকারী, ওনারা এই ইস্যুতে গত 1 সপ্তাহে কি করেছেন তা জাতির সামনে প্রকাশ করতে হবে। দেখুন ডক্টর সাইফুল, আপনি যেটা বললেন, এই আলটিমেটাম তো শাহবাগে দিয়েছে, আপনি বলছেন যে শাহবাগে দিয়েছে, বা জানাজার আগেই দিয়েছে। জানাজার যে আয়োজন, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যে মঞ্চ, সে মঞ্চে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব, তিনি একটা অত্যন্ত ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন এবং সরকারের ব্যাপক সমালোচনা করেছেন, সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেছেন এবং সর্বোপরি সরকারকে আলটিমেটাম দিয়েছেন। আপনি বলেন তো, আপনি এই ঘটনার একটা দিক বললেন, তো আরেকটা দিক দেখেন। আপনি বাংলাদেশের হিস্ট্রিতে এরকম কোন এক্সাম্পল আছে নাকি যে সরকার প্রধানের সামনে দাঁড়িয়ে একজন তরুণ এবং সরকারকে তুলোধনা করছে, সরকারের সমালোচনা করছে, সরকারকে আলটিমেটাম দিচ্ছে? এটা কোনো আলোচনার বিষয় হতে পারে না, এটা বিবেচনার বিষয় হতে পারে না। সরকার এটা জুলাই অভ্যুত্থানের ফসল। আপনি এরকম একটা ঝাঁঝালো বক্তব্যের পরে একটা তো নিশ্চয় প্রত্যাশা যে দিয়েছে সে করে না, সরকার কেবলমাত্র এই ঝাঁঝালো বক্তব্যের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেবে? নিশ্চয়ই সেটাই বলছে, তার আগে নেবে না, তারপরে নেবে না। সরকার কি বর্তমান এখন যে রাষ্ট্র, আমাদের বর্তমান সরকার চলছে বা সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা এখন চলছে, ফ্যাসিবাদের পলায়নের পর, এটা তো একটা আইনের শাসনের দেশে এটাকে রূপান্তরিত করার বা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। এটা করতে সময় লাগবে, কিন্তু এখানে ব্যক্তির ইনফ্লুয়েন্সে কারো পক্ষে কিংবা বিপক্ষে রাগ কিংবা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ এই সরকার ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় নেওয়া হচ্ছে না। একটা ভয়ানক রকমের অপরাধ সংঘটিত হয়েছে, একজন বিপ্লবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সম্মুখ সারির যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এটা তো বর্তমান সরকারের এমনিতেই একটা প্রায়োরিটি বা অগ্রাধিকার কেস। নিশ্চয়ই এটার খুনিদেরকে ধরা, খুনের সহযোগীদেরকে ধরা এবং তাদের দৃষ্টান্তমূলক বা আইনানুগ বিচারের ব্যবস্থা নিশ্চিত করা, এটা তো বর্তমান সরকারের অগ্রাধিকার। এখন ঘোষণা, আলটিমেটাম, ঝাঁঝালো বক্তব্য এগুলো হবে, এটাই স্বাভাবিক। এ ধরনের একটা ঘটনার পরে তার অনুসারীদের যে আবেগ, তাদের যে ক্ষোভ, সেটা তারা প্রকাশ করবে বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা
চলতেই থাকবে, সরকার তার কাজ করতে থাকবে এবং আমরা সেটা দেখব। মানে তার মানে আমরা এটুকু আশা করতে পারি, আপনি যেটা বলেছেন যে অচিরেই এই খুনিদের ধরার ব্যাপারে সরকার আমাদেরকে একটা আপডেট, সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা সবাই সেটা জানতে পারবো। আচ্ছা, আর গণমাধ্যমগুলোর ক্ষেত্রে যেই বিষয়টি আপনি ইতিমধ্যে বলেছেন, একদম পরিষ্কার করেছেন যেগুলো কোনোভাবেই কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য না। আরেকটি ঘটনা, এটি নিশ্চয়ই আপনার নজরে এসছে, সেটি হচ্ছে ময়মনসিংহের ভালুকায় আমাদের মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে প্রথমে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটিকে আবার অগ্নিদগ্ধ করা হয়েছে। আজকে যিনি ইনভেস্টিগেশন করছেন র্যাবের সেই কর্মকর্তা বলছেন যে ওনারা এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। যে অভিযোগ দিয়ে এরকম একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হলো, সেই অভিযোগটা পাচ্ছেন না। আমি জাস্ট কিছুক্ষণ আগে অনেস্টলি আমি এটার একদম লেটেস্ট আপডেটটা জানি, কিন্তু আমিও এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু দেখেছি এটা ভয়াবহ এবং অত্যন্ত দেখার মতো না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসছে, যেহেতু এসছে নিশ্চয়ই এটার কোনো না কোনোভাবে এটার ঘটনা ঘটেছে এবং এটার অস্তিত্ব আছে, পাওয়া যাবে। আমি যদি লেটেস্ট ইনফরমেশন জানতাম তাহলে হয়তো আপনার এই প্রশ্নের জবাব দিতে পারতাম। এ ধরনের ঘটনা কোনোভাবেই অন্তত জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এগুলোর জায়গা হওয়া উচিত না এবং এটাকে বরদাস্ত করবার না। 10 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে 10 জনকে আটক করা হয়েছে। তাদের আটক করা হয়ে থাকলে আবার এটা কেন বলছে না আটক করা হয়েছে এই ঘটনায় যারা পুড়িয়ে মেরেছে, কিন্তু যে অভিযোগে তাকে এভাবে করা হয়েছে সেই অভিযোগই আসলে তারা সত্যতা পায়নি। ও মানে ওই যে আসলে আপনার হচ্ছে যে মানে একদম কিলিং। না আপনি বলছেন যে ওইটার সত্যতা পায়নি, যে সে আসলে ধর্ম অবমাননা কিছু করেনি। ও এটা আমরা তো, আচ্ছা ওকে, আপনি ভালো পয়েন্ট নিয়ে এসেছেন। মানে বাংলাদেশে তো এই ধরনের ঘটনা আমরা জানি যে খুবই ছোট ব্যক্তিগত শত্রুতা থেকে একটা ধোঁয়া তুলে দিয়ে নিরীহ নিরপরাধ মানুষকে মবের মধ্যে ঠেলে দেওয়া, গণপুটিনের মুখে ঠেলে দেওয়া, এগুলো বাংলাদেশে অতীতে ঘটেছে, এখনো নাই হয়ে গেছে সেটা আমি বলবো না। মানে হতে পারে এই ঘটনাটা সেরকম। এটা খুবই দুঃখজনক এবং এগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। আমি বিশ্বাস করি সরকার এই ঘটনাটাকে সেভাবে নিচ্ছে বলে আপনি বললেন যে 10 জন অ্যারেস্ট হয়েছে। আর যদি এই ঘটনার কোনো অস্তিত্ব না থেকে থাকে তাহলে কারাই ধোঁয়া তুললো, কারাই মিথ্যা অপবাদ দিল? খুবই একটা দরিদ্র পরিবারের সন্তান, সম্ভবত মুক্তা গাছার, পিন্টু দাস গার্মেন্টসে চাকরি করতো। আপনি খুব ওয়ার্ম পার্সোনালিটি বলে আপনাকে প্রশ্ন করে আরাম পাই। আরেকটা প্রশ্ন করি, আপনি এই ঘটনাটা কিন্তু প্রথম ঘটনা না, এর আগেও মাস দুয়েক আগে নুরাল পাগলার একটা ঘটনা, যেখানে তাকে রাজবাড়িতে যেখানে একেবারে লাশটা তুলে তাকে আবার পোড়ানো হয়েছে। তো একটা ঘটনা প্রথম যখন ঘটে সেটাকে আমরা ধরে নিলাম যে এগুলো ঘটে, কিন্তু একটা রিপিটেশন যখন হয় তখন তো একটা ইন্টারভেনশনের ইস্যু আছে। মানে আমি আপনাকে শুধু এটুকুই বলবো, এগুলো মোটেও ঘটা উচিত না এবং এ ধরনের ঘটনা ঘটবার বা এটাকে জায়েজ করবার কোনো যুক্তি আমার কাছে নেই। ঠেকানোর দায়িত্ব সরকারের দায়িত্ব। সরকার হয়তো যতটা তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার, হ্যাঁ এগুলো আমরা জানি। বাংলাদেশ এটা ঘনবসতিপূর্ণ জায়গা। আমি কথাটা শেষ করতে দিয়েন আমাকে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার যে মেকানিজম, ধরেন পুলিশি ব্যবস্থা, আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে আমার বাড়ি মেহেরপুর জেলায়। তো মেহেরপুর জেলার গাংনী বলে একটা উপজেলা আছে, সেই গাংনী উপজেলা অনেক লম্বা একটা মানে ভৌগোলিকভাবে। তো সেটার পূর্ব সীমান্তে দুটো পুলিশের ফাঁড়ি ছিল এক সময়। তো পরবর্তীতে কোনো কারণে ফাঁড়িগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, এখন আর নাই। কিন্তু দেখা যাচ্ছে ওই গ্রামগুলোতে কোনো অপরাধ যদি সংঘটিত হয় তাহলে থানা সদর থেকে সেখানে পুলিশের যেতে 1-1.5 ঘন্টা লেগে যায়। তা আপনি আমাকে বলেন, এখন ওই গ্রামে এই ধরনের একটা ঘটনা ঘটলো, আচ্ছা ওই যে আবার পুলিশ থানা সদর থেকে সেখানে যাবে, সে কিসে যাবে জানেন? ম্যাক্সিমাম থানায় এখন তাকে ইজি বাইক ভাড়া করে, টেম্পু ভাড়া করে, বেবি ট্যাক্সি ভাড়া করে তারপরে যায়। পুলিশের যানবাহন নাই, পুলিশের বাজেট নেই, আমাদের এই সমস্যাগুলো আছে। আমি এগুলো নিয়ে কথা বলেছি, যেহেতু আমি মেহেরপুরের লোকজন আমার কাছে এসছে যে ওই ফাঁড়ি দুটো যদি আবার নতুন করে চালু করা যায়, মানুষের জানমালের এই বাস্তবতাগুলো সারা বাংলাদেশে আবার বলি এগুলো কোনো এক্সকিউজ না। আমি যেটি বারবার জানতে চাই সেটি হচ্ছে নির্বাচন। এখন ধরেন ভালুকাতে যে ঘটনা ঘটেছে, আমি জানি না ঘটনাস্থল থেকে পুলিশ স্টেশন বা পুলিশ ফাঁড়ি কত দূরে, কেন পুলিশ আসতে দেরি হলো, কেন বাই দিস টাইম এই ঘটনাগুলো না, মানে আমি কেন বলছি, ধরেন পুলিশ স্টেশন ধরেন 10 কিলো দূরে বা 20 কিলো দূরে, তারপরও এই যে ধরেন একটা তৌহিদি জনতা, এখন ধরেন ফর এক্সাম্পল আমি শো করে বেরোলাম, আমাকে যদি কেউ অভিযোগ তোলে যে মহানবীকে কটূক্তি করেছে, তারপর আমাকে পুড়িয়ে মারলো, আসলে রাষ্ট্র আমাকে সেভ করতে পারবে না? না পারবে না, না পারা উচিত, পারবে না। বাজার এই অফিসের পাশের বিল্ডিং এ কিন্তু গত 2 দিন আগে এই ঘটনা ঘটেছে। এটা সত্যি, দুর্ভাগ্যক্রমে এগুলো আছে আমাদের। এগুলো আমি মনে করি যে ধরেন একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তো এই মেন্টালিটিগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এক ধরনের আমরা জানি যে বিগত ফ্যাসিবাদ কিংবা তারও আগে কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ধরনের শক্তি জোরালো হয়েছে বা এদের নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।
রাষ্ট্রের জায়গা থেকে সরকার কোনোভাবেই এই ধরনের মানে মব, অথবা আমি মব কথাটা আবার কেউ কেউ খুব নেগেটিভলি নেয়, মানে সহিংসতাও না, মানে ঘৃণা উগরে দেওয়া, যে ঘৃণার প্রকাশের মধ্য দিয়ে মানুষের জীবন চলে যায়, নৃশংসভাবে মানুষ মারা যায়, এগুলোকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেটা রাষ্ট্র থাকে না। সেটা নিশ্চয়ই যথার্থ বলেছেন। এখন প্রশ্নটি হচ্ছে নির্বাচনের যেই সময়সূচি ঘোষণা করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, আজকে 20, মানে ঘুরে ফিরে ধরেন আর 50 দিনের মতো আছে। তো হাদিকে যদি আমি প্রার্থী হিসেবেও বিবেচনা করি, সে তো অনেক বড় পরিচয় এখন, শুধু তার প্রার্থী, সে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণাও করছিল, এবং যাকে খুনের মূল সাসপেক্ট ধরা হচ্ছে সে তার পাশে ছিল। এখন এই 50 দিনে প্রার্থীরা যদি, হাদির ঘটনাটা তো অনেক প্রার্থীকে, আমি এখানে অনেক যারা এসছে প্রার্থীরা, বিভিন্ন প্রার্থীরা তাদের শঙ্কার কথা বলেছেন, প্রার্থী শঙ্কিত, ভোটারও যদি শঙ্কিত হয়, এবং নিশ্চয়ই এই শঙ্কার সুযোগ আছে, তো সেইটা আসলে আমাদেরকে কেমন নির্বাচন দেবে, যেহেতু সরকার বলছে একটা ঐতিহাসিক। এসব মানে কেমন নির্বাচন দেবে এটা এখনই বলা মুশকিল, কিন্তু আমরা তো চাই, আমরা সবাই, সরকার, জনগণ, প্রার্থী, পলিটিক্যাল পার্টি সবাই চাই যে একটা ভালো নির্বাচন হবে এবং দৃষ্টান্তমূলক ভালো নির্বাচন হবে, এই প্রত্যাশা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সংখ্যাগুলো আছে, এটা থাকে। আমরা জানি যে বিগত ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে হাজার হাজার বৈধ এবং অবৈধ